একাত্তরের কথা বলি, যে একাত্তরের মহান মুক্তিযুদ্ধ যেমন এদেশের আপামর জনগণ করেছিল, কোন একক ব্যক্তি কিংবা গোষ্ঠী করে নাই, করেছিল এদেশের জনগণ। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, একাত্তরের মহান মুক্তিযুদ্ধের পরে, দেশ স্বাধীনের পরে দেখা গেল একটি নির্দিষ্ট গোষ্ঠী ওই একাত্তরের মহান মুক্তিযুদ্ধের যে ফসল, এই ফসলকে তারা কুক্ষিগত করে ফেলেছিল। এজন্য একাত্তর পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধ নিয়ে আজকের এই বিতর্ক 54 বছরেও শেষ হয় নাই বন্ধুগণ। আজকে পার্লামেন্টে দাঁড়িয়ে আমরা যখন শুনি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি, আমরা লজ্জিত হই, আমাদের মাথা নিচু হয়ে যায়। এই 54 বছর পরেও কেন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি, এই বিতর্কটা জারি থাকবে? জাতি হিসাবে এটা আমাদের জন্য অত্যন্ত বড় একটা লজ্জার বিষয়। একই কথা, একই বিষয় এই 24-এর গণঅভ্যুত্থানের ক্ষেত্রেও প্রাসঙ্গিক বন্ধুগণ। আপনারা জানেন এই জুলাইয়ের গণঅভ্যুত্থান করেছিল দেশের আপামর জনগণ। প্রত্যেকটি রাজনৈতিক দল, সকল গোষ্ঠীর এখানে একটি প্রত্যক্ষ সমর্থন ছিল, সাপোর্ট ছিল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে এই গণঅভ্যুত্থানের পরেও এই জুলাই গণঅভ্যুত্থানের যে ফল, এই ফলটাকে কুক্ষিগত করার জন্য একটা গোষ্ঠী কিন্তু চেষ্টা চালিয়েছে। এই কারণেই আজকে গণঅভ্যুত্থানের 2 বছর যেতে না যেতেই আজকে দেখেন এই জুলাই বিপ্লবের পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি দাঁড়িয়ে গেছে। এইভাবে চলতে থাকলে আমাদের এই বিপ্লব কিংবা গণঅভ্যুত্থানগুলো ভবিষ্যতেও কিন্তু ভয়াবহ প্রশ্নের মুখে পড়বে। তাই আমরা বলতে চাই, আমরা এরকম বিতর্ক, আমরা এরকম বিভাজন আগামীর রাজনীতিতে আর দেখতে চাই না। তাই আগামীর রাজনীতি হবে ঐক্যের, আগামীর রাজনীতি হবে আপনার সুন্দর একটি পরিবেশের, সৌহার্দ্যপূর্ণ পরিবেশের, যেখানে সকল মত, পথ এবং সকল রাজনৈতিক দলের সমন্বয়ে আমরা একটি সুন্দর সোনার বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো। আরেকটি কথা বলে শেষ করবো বন্ধুগণ। গত জুলাই গণঅভ্যুত্থানের পরে যারা রাষ্ট্রীয় দায়িত্বে আসছিলেন বা সরকারে এসেছিলেন, দায়িত্ব নিয়েছিলেন, আপনারা খেয়াল করবেন সরকার দায়িত্ব নেওয়ার পরে ঘোষণা দিয়েছিলেন সরকারের উপদেষ্টারা যে আমরা দায়িত্ব নেওয়ার পর দিনেই আমাদের সম্পদের হিসাব জনগণের সামনে উপস্থাপন করব। অত্যন্ত দুঃখের বিষয়, তারা কিন্তু করে নাই। কিন্তু দেখা গেল দায়িত্ব ছাড়ার পরে 2-1 উপদেষ্টা গণমাধ্যমে তাদের সম্পদের বিবরণী প্রকাশ করছে। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় দেখেন যে আপনি দায়িত্ব নেওয়ার পরে আপনার সম্পদের বিবরণী জনগণের সামনে উপস্থাপন করলেন না, মানে জনগণ জানলো না যে এখন আপনার সম্পদ কতটুকু। কিন্তু আপনি দায়িত্ব ছাড়ার পরে বললেন আমার সম্পদ এখন এই পরিমাণ। তাহলে জনগণ কিভাবে জাজমেন্ট দিবে? জনগণ কিভাবে বুঝবে যে আপনি শুরুর সময় এত সম্পদ নিয়ে শুরু করেছিলেন আর দায়িত্ব ছাড়ার পরে আপনার সম্পদ এতটুকু বেড়েছে কিংবা কমেছে? হয় নাই। কিন্তু যারা নির্বাচিত পার্লামেন্টারিয়ান বা মন্ত্রী, তারা নির্বাচনের আগে একটা হলফনামা দাখিল করে নির্বাচন কমিশনে, সেখানে কিন্তু সম্পদের বিবরণী দেওয়া হয়। 5 বছর দায়িত্ব পালনের পরে তারা কিন্তু আবার জনগণের সামনে হাজির হয়। তখন কিন্তু আপনারা সহজেই বলতে পারেন যে অমুক মিনিস্টার চুরি করেছে, অমুক এমপি চুরি করেছে, ডাকাতি করেছে, বলতে পারেন না? কিন্তু এটা ওই ক্ষেত্রে হয় নাই। এই জন্যই আমরা আজকে এখনো আহ্বান জানাচ্ছি এই বর্তমান নির্বাচিত সরকারকে যে অন্তর্বর্তীকালীন সরকারের যে সকল উপদেষ্টা দুর্নীতির সাথে জড়িত ছিলেন, দুর্নীতি করেছেন, তাদের সেই দুর্নীতির তদন্ত করার আমরা আহ্বান জানাচ্ছি। এবং দুর্নীতি তদন্ত করে যদি কেউ দোষী সাব্যস্ত হয়ে থাকে, যাতে তাকে বিচারের মুখোমুখি করা হয়। এই প্রশ্নটি অনেকেই করবে না, অনেকে সুশীলগিরি করবে না। ভাই, আমরা সুশীলগিরি করার জন্য রাজনীতির মাঠে আসি নাই। আমাদের রাজনীতি সলিড, জনগণের। সুতরাং জনগণের পক্ষে যে কথা, এই কথাগুলো আমরা অব্যাহত রাখবো। তো যাই হোক প্রিয় বন্ধুগণ,